যে জায়গাটাতে থাকতাম তার একটুখানি দূরেই একটি মঠ আছে, মন্দির আছে, খুব সুন্দর জায়গাটা। কিন্তু তিনি প্রচণ্ড পরিমাণে নাস্তিক। আমি কোনো ঠাকুর প্রতিষ্ঠা যেরকম করিনি, নতুন ফ্ল্যাটে আসার পর লোকে বলে বাড়িতে একটা পুজো করে ঢুকতে, একদম। আমি তাও ঢুকিনি। ওখানে যাওয়ার পর আমার মনে হয়েছিল এসব করে কী হবে। যেদিন মারাত্মক যে ঘটনাটা ঘটে, আমার বাচ্চা তখন অনেক ছোট, কালো মিশমিশে একটা বেড়াল। প্রথম দিন অত খেয়াল করিনি, দ্বিতীয় দিন দেখলাম বেড়ালটা অদ্ভুতভাবে, যদি একদম আই কন্ট্যাক্টে একটা বেড়াল, মানে ধরো কোনো বেড়াল নয়, কোনো মানুষও যদি একটা আই কন্ট্যাক্টে তাকিয়ে থাকে তোমার সাথে, তুমি তো বুঝতে পারবে। যথারীতি গার্বেজ ব্যাগটা আমার উল্টে পড়ে আছে, তো আমি নিঃশ্বাসটা নিতে পারছি না, তখন আমি হা করে নিঃশ্বাস নিচ্ছি। চোখটা আমার হঠাৎ করে খুলে গেছে, কোনো ফিমেল নয়, ছেলেদের পায়ের দুটো আঙুল আমার নাকে এরকম ভাবে টাচ করছে। কি বলছো? হ্যাঁ। তারপরে আমি ঘরের মধ্যে থেকে একটা অদ্ভুত, আজও আমার কানে বাজে, খিক খিক করে হাসি শুনতে পাই। এই প্রথম আমার গলা দিয়ে বাবা বিশ্বনাথের নাম বেরোয়, জয় বাবা বিশ্বনাথ। এটাকে একদম বলে রক্ত ঠান্ডা করে দেওয়া হয়। মানে আমি Oh মানে my God! হ্যাঁ। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার সম্পূর্ণ নতুন একটি লাইভ পডকাস্টে। এবং আজকের এই এপিসোড আপনাদের রাতের ঘুম উড়িয়ে দিতে পারে, কারণ আজকের এই ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে, একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে। একটি ঘর, একটি ফ্ল্যাট কিভাবে আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে যদি সেই ফ্ল্যাটে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে বা এন্টিটি থাকে, সেই এক্সাম্পল আজকের এই ঘটনায় আপনি জানতে পারবেন। শুরু হচ্ছে আজকের প্রেত কথার সম্পূর্ণ নতুন একটি লাইভ পডকাস্ট। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, ক্যামেরার ওদিকে রয়েছে কৌশিক, এবং আমার সঙ্গে আজকে যিনি গেস্ট রয়েছেন তিনি এর আগেও আমাদের কাছে এসে ঘটনা শেয়ার করেছিলেন, তিনি আজকে আবার আমাদের কাছে এসেছেন একটি দুর্দান্ত ঘটনা নিয়ে। এবং এই ঘটনাটি আমার মনে হয় আগের তার বলা ঘটনার থেকেও অনেক বেশি ভয়ানক, অনেক বেশি রোমহর্ষক। আপনি যদি আমার এই স্টুডিওতে এসে আমাকে ঘটনা বলতে চান, তাহলে আপনি আমাকে মেইল করুন প্রেতকথা@gmail.com অথবা voiceofgaurav@gmail.com। স্ক্রিনের উপর দেওয়া আছে সমস্ত অ্যাড্রেস, এছাড়া ডেসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে খুব সহজেই আমাদেরকে খুঁজে পাবেন। ঘটনা আপনি যদি এখানে এসে বলতে চান তাহলে অবশ্যই লিখুন যে স্টুডিওতে এসে ঘটনা বলতে চাই, এবং আপনার ফোন নাম্বার দিন, আমাদের টিম থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং আপনি মেলটা অবশ্যই একটু চোখে চোখে রাখবেন, কারণ যখন তখন আমরা রিপ্লাই করতে পারি এবং আপনাকে আমাদের নাম্বার দিয়ে বলতে পারি যে আপনি আপনার ঘটনা একটুখানি ব্রিফ বলে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের এখন হোয়াটসঅ্যাপ সার্ভিস বলবো, সার্ভিস বলা ভুল হবে, আমাদের হোয়াটসঅ্যাপ অপশানটাও আমরা এখন ধীরে ধীরে খোলার চেষ্টা করছি। তো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের এপিসোড। এনজয় করুন প্রেত কথার লাইভ পডকাস্ট। তো ওয়ান্স এগেন আমাদের পডকাস্টে আবার তুমি এসছো গোপাদি, এবং তোমার যে বিগত ঘটনা ছিল, বিগত এপিসোড মানুষজন খুব পছন্দ করেছেন, তোমার নিজের কিছু অভিজ্ঞতা ছিল এবং আজও তুমি নিজের কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবে। কীরকম লাগছে এখানে এসে? পার্সোনালি যদি জিজ্ঞেস করো গৌরব, আমি বলবো যে আমি আগেও বলেছি যে গৌরব তপাদার অ্যাজ ই ইউটিউবার বলে নয়, গৌরব একজন খুব ভালো মানুষ। আর আমি তো প্রফেশনাল স্টোরি টেলার নই, তারপরও মানে কি বলবো, এখানে গল্প বলার সুযোগ পেয়েছি, অ্যাকচুয়ালি ঘটনা বলার সুযোগ। আর আগের দিনে যে ঘটনাটা ছিল সেটা একেবারেই আমার ব্যক্তিগত, আমি কিচ্ছু গোপন করিনি, স্থান কাল পাত্র। খুব কম মানুষকে আমি এমন দেখেছি যারা কিনা নিজের ফ্যামিলিতে ঘটে যাওয়া হ্যাঁ, ঘটনা একদম ডিরেক্ট ক্যামেরার সামনে শেয়ার করে, হ্যাঁ, এবং তুমি সেই ঘটনাটা তোমার নিজের ফ্যামিলিতে ঘটেছে, একদমই। তোমার নিজের হুম, ফ্ল্যাটে হুম, ঘটেছে, হুম, সেটা হুম। তুমি শেয়ার নিজের করেছো, বাড়িতে ঘটেছিল। নিজের বাড়িতে ঘটেছে সেটা তুমি শেয়ার করেছো। এটা অনেক বড় গাটস থাকতে হয়, নইলে মানুষজন সবসময় ভয় পায় যে এবার হয়তো সবাই আমার প্রশ্ন করবে যে আমার বাড়ি থেকে ভূত আছে বা আমার বাড়ি থেকে ভৌতিক কিছু হয়। মানুষজনের মধ্যে সবসময় একটা ভয় থাকে। তো সেই জায়গাটা ওভারকাম করে তুমি ঘটনা বলেছো। তো আমি আমার টিমের সাথেও কথা বলছিলাম, অনেকেই যারা আমায় জিজ্ঞাসা করেছেন যে উনি যে ঘটনাটা বলছিলেন উনি কি সত্যি বলেছেন, আমি যে হ্যাঁ একদম সত্যি বলেছেন ঘটনাটা। এবং ওনার চোখে মুখে এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল, উনি যখন কথা বলছিলেন তখন ওনার যে কথা বলার থ্রোয়িং সেটাই বোঝা যাচ্ছিল যে ঘটনাটা কতটা রিয়েল। যাই হোক, আজকে আমরা যে ঘটনাটাতে যাব হ্যাঁ, সেই হ্যাঁ। ঘটনাটা তুমি শুরু করো। আজকে যে ঘটনাটা হ্যাঁ, আমি আজকের বলবো, ঘটনাটার জন্য আমরা খুব এক্সাইটেড। হ্যাঁ, আজকের কি ঘটনা? আজকের যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা আমার সাথে ঘটে 2011-12 এই সময়টা নাগাদ। এই সময়টা বলা যায় আমার লাইফের গোল্ডেন পিরিয়ড, আবার ততোধিক খারাপ। হুম।
আমি সরাসরি ঘটনাতে যাই। বারাসাতের ঘটনাটা অলরেডি আমি বলেছি। হুম। বারাসাত থেকে আমি 2010-এ কলকাতা শিফট করি। আচ্ছা। কলকাতা যখন শিফট করি সেই সময় আমরা ভিআইপি রোডের ধারে একটি রেন্টেড ফ্ল্যাটে আমরা শিফট করি। রেন্টেড ফ্ল্যাটটার আমি জায়গাটা একদম এক্স্যাক্ট প্রপার লোকেশন দিচ্ছি না, কারণ যেহেতু ওটা আমার নিজস্ব বাড়ি ছিল না, আচ্ছা। মানে জায়গাটা লোকেশনটা বলতে চাই না। তো সেই রেন্টেড ফ্ল্যাটে যাই। সেই রেন্টেড ফ্ল্যাটটা বেশ বড়, 2 BHK ফ্ল্যাট এবং খুব খোলামেলা। আর যে এরিয়াটাতে যাই সেই এরিয়ার যে ফ্ল্যাটগুলোর একটা বিশেষত্ব আছে, বেশিরভাগ ফ্ল্যাটেই 2টো করে ব্যালকনি সেই ফ্ল্যাটে, এবং সেই ফ্ল্যাটের বর্ণনাটা হচ্ছে দোতলায় ছিল ফ্ল্যাটটা, 2 BHK আর স্কোয়ার শেপের ফ্ল্যাট, মানে স্কোয়ার শেপের যেরকম ফ্ল্যাট হয় সেরকম স্কোয়ার শেপের ফ্ল্যাট। এবার দরজা দিয়ে ঢুকেই একটা বড় ড্রয়িং হল, আর ডান দিকে হচ্ছে মাস্টার বেডরুম, তার সঙ্গে একটা কমন বাথরুম, আর মাস্টার বেডরুমের মধ্যেই আরেকটা টয়লেট, আর একেবারে শেষ প্রান্তে আরেকটা বেডরুম, আর একটা হচ্ছে সঙ্গে কিচেন, ওকে। আর তার সঙ্গে আরেকটা ব্যালকনি, আর মাস্টার বেডরুমের সাথে একটা ব্যালকনি। আমরা যখন যাই তখন আমাদের সাথে বিশেষ আমরা আসবাবপত্র কিচ্ছু নিয়ে যাইনি, কারণ আমরা নিজেরাই শিওর ছিলাম না যে আমরা কলকাতাতে আদৌ ফাইনালি শিফট করতে পারবো কি না কখনো। সে অর্থে বললে প্রায় ভাগ্যের সন্ধানেই কলকাতায় আসা। কলকাতায় যখন আমরা ওই বাড়িটা শিফট করার পরে, খুব সত্যি কথা বললে 2010-এ শিফট করার পরে 11 পর্যন্ত কিন্তু আমার সাথে কিন্তু কোনো, সে অর্থে বললে কোনো ক্রিপি বা ভৌতিক ঘটনা ঘটেনি। সব কিছু নর্মাল চলছিল। হ্যাঁ, কারণ এটাও হতে পারে যে সেই সময় হয়তো বাড়িতে থাকাটা সেভাবে হচ্ছিল না, কারণ কলকাতায় শিফট করার পরেই একটা ব্যস্ততা বেড়ে যাওয়া। ব্যস্ততা, চাকরি বাকরির একটা নতুন ভাবে কাজ শুরু করা, এটা নিয়ে একটা। তখন তুমি কি কাজ করছিলে? তখন আমি একটা ওই আইটি সেক্টরে আমি তখন জয়েন করছিলাম। আচ্ছা। ঠিক আছে। তুমি গোটা ফ্যামিলি নিয়ে শিফট করে গেছো? হ্যাঁ, ফ্যামিলি বলতে আমার বাচ্চাটি তখন আমার ইনলসদের কাছে থাকতো, আচ্ছা। কারণ আমি তখন শিওর ছিলাম না যে মানে শিফটটা প্রপারলি হবে কিনা, বাচ্চাটাকে কিন্ডারগার্টেন থেকে ছাড়িয়ে এনে এখানে কোথায় ভর্তি করব, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যেই খানিকটা ছিলাম, মানে একটুখানি এলোমেলো, যে আমরা সত্যি সত্যি শিফটটা করলাম যে সেটার পাকাপাকি হবে কিনা। আর আমার যিনি মেয়ের বাবা, তিনি, মানে আমার এক্স হাজব্যান্ডের কথা বলছি, তো সে তখন খুব ব্যস্ত হয়ে গিয়েছিল যে কলকাতাতে আসতে হবে, কারণ বারাসাতে ঠিক মানে কাজকর্ম জমছিল না। আমাদের পাবলিকেশন হাউসটাও সেই সময় সবে সবে বিল্ড প্রায় হয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে না আমরা একটুখানি চিন্তা ভাবনা করে কলকাতায় শিফট করে গেলাম। সেই কারণে কোনো কিছু বিশেষ আসবাবপত্র নিয়ে আসিনি। হল রুমটা ফাঁকাই থাকতো, প্রচুর বই, ভালো আলো হাওয়াযুক্ত ফ্ল্যাট। 1 বছরের মধ্যে সেরকম কিছু টের পাইনি আমরা। আর এখানে বলে রাখি যে আমার যিনি মেয়ের বাবা, তিনি প্রচণ্ড পরিমাণে নাস্তিক, মানে তিনি কিচ্ছু বিশ্বাস করেন না। তিনি ভূত, ভগবান, অশরীরী কিচ্ছু বিশ্বাস করেন না। তার সামনে এসে যদি কোনো এন্টিটি দাঁড়িয়েও বলে যে আমি এন্টিটি এলাম, সে তখন একদম নাকচ করে দেবে। তার কাছে সমস্ত কিছুরই যুক্তি আছে এখনো, যে আমি যতদূর জানি যে সে কোনো কিছু বিশ্বাস করে না। তো স্বাভাবিক, এমন মানুষের সাথে থাকলে তো কিছু বললেও তো সে বিশ্বাস করবে না। আর আমি খুব ছোট থেকেই দীক্ষিত। এই বাড়িতে যাওয়ার পর দুটো জিনিস আমার সাথে হলো। আমি যখন কলকাতায় আসি সেই সময় আমার সঙ্গে আমি আমার বাবা বিশ্বনাথকে সঙ্গে নিয়ে এসেছিলাম। অদ্ভুত ঘটনা, ফ্ল্যাটে ঢোকার পর আমি কিন্তু বাবা বিশ্বনাথকে কোথাও প্রতিষ্ঠিত করলাম না। মানে নিজে থেকে করনি নাকি মন চায়নি, নিজে নাকি থেকে করার জায়গা পাওনি? না, জায়গা তো প্রচুর, আমি করিনি। ব্যস্ততা? না, ব্যস্ততা আবার কিসের? যদি যে আস্তিক মানুষ সে তো সবার আগে গিয়ে সেটা করবে। আমি করলাম না, বাবা বিশ্বনাথকে কোথাও প্রতিষ্ঠিত করলাম না। যেভাবে এনেছিলাম সেভাবেই রেখে দিলাম। যে জায়গাটাতে থাকতাম তার একটুখানি দূরেই একটি মঠ আছে, মন্দির আছে, খুব সুন্দর জায়গাটা। কিন্তু আমি যতদিন ছিলাম ওই মঠ মন্দিরে কোনোদিন দর্শন করতে যাইনি।
এবং ওই বাড়িতে ঢোকার পর আমি কোনো ঠাকুর প্রতিষ্ঠা যেরকম করিনি, নতুন ফ্ল্যাটে আসার পর লোকে বলে বাড়িতে একটা পুজো করে ঢুকতে, একদম। আমি তাও ঢুকিনি। ওকে, তারপর? ওখানে যাওয়ার পর আমার মনে হয়েছিল এসব করে কী হবে। আর সত্যিই আমার মেন্টালিটিতে এই জিনিসটা হয়েছিল। বাড়িটাতে আমার কোথাও ভয় লাগতো না, কিন্তু বাড়িটার যে একটা পার্ট সেটা আমি কোনোদিন ভুলবো না। আমাদের যে বেডরুমের সাথে যে বাথরুমটা ছিল, যে টয়লেটটা ছিল, সেই টয়লেটটাতে না আমি কখনো যেতে পারতাম না। সেই টয়লেটটাতে আমার খুব ভয় লাগতো। আচ্ছা, কিরকম ভয়? কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি হতো এবং আমার ভালো লাগতো না, ভয় লাগতো। আচ্ছা, বেডরুমের সাথে জড়িত যে এই টয়লেট? টয়লেটটা, বিশেষত যখন আমি অফিস থেকে ফিরতাম তখন তো ফাঁকা ফ্ল্যাট, কেউ থাকতো না, আরও ভয় লাগতো। কিন্তু বাড়ির আর কোনো পার্টে আমার ভয় লাগতো না। আমি প্রেক্ষাপটটাই বলছি, ঘটনা তো একদিনের, দুদিনের। এই সময়টা আমরা যে একেবারে খালি হাতে কলকাতায় এসেছিলাম, কিছুদিনের মধ্যে আমাদের হাতে প্রচুর পয়সা আসতে শুরু করে। আমরা প্রচুর বড়লোক হয়ে যাই হঠাৎ করে। কি কাজ চলছিল সেই সময়? সেই সময় আমাদের পাবলিকেশনস চলছিল, সব রমরমা বিজনেস। রমরমা কি মানে, অত টাকা আমরা কোনোদিন জীবনে চোখে দেখিনি। আচ্ছা। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে দুই তরফেই নিজের নিজের ধর্মীয় অনুষ্ঠান হতো। যতদিন আমি ওই বাড়িটাতে ছিলাম আমি কোনো ধর্মীয় অনুষ্ঠানে পাঠ নিইনি। এইবার যে সময় ঘটনাটা ঘটে সেইটা হচ্ছে 2011-এর এই নভেম্বর ডিসেম্বর নাগাদ ঘটনাটা বলছি। সেই সময় থেকে কিছু অদ্ভুত ঘটনা স্টার্ট হয়। যে আমি দেখতাম যে আমার যে রান্নাঘরের যে গার্বেজ যে প্লাস্টিকটা, ওটা কোনো বালতিতে রাখতাম না, একটা ওই যে গার্বেজ যে ব্ল্যাক প্লাস্টিকগুলো হয় সেইগুলোতে গার্বেজটা ভরে রাখতাম। খেয়াল করতে শুরু করলাম সেই গার্বেজ প্লাস্টিকটা মাঝে মাঝে না উল্টে পড়ে থাকে। দোতলায় থাকি, এবার নিচে থাকলে তাও বেড়াল ইত্যাদি এসব সম্ভাবনা থাকে, কিন্তু দোতলায় থাকি, কি উল্টে দেবে? ইঁদুর ছুঁচো কিছুই তো নেই, আর ফ্ল্যাটটা তো খালি, সেভাবে তো কোনো আসবাবপত্রই নেই। আর রান্না করতে গেলে মাঝে মাঝে খুব ভয় লাগতো, ভয়ই লাগতো। এটা কোনো গা ছমছমে অনুভূতি বলবো না, ভয় লাগতো। কেন লাগতো জানি না, কিন্তু ভয় লাগতো। তারপরে যেদিন মারাত্মক যে ঘটনাটা ঘটে সেই দিন আমার বাড়িতে শুধুমাত্র আমি এবং আমার বাচ্চা ছিল। আমার বাচ্চা তখন অনেক ছোট, সবে কিন্ডারগার্টেনে পড়ে আর কি, ঠিক আছে। ওকে নিয়ে এসেছিল? ওকে নিয়ে এসেছিলাম। ও মাঝে মাঝে আমাদের কাছে আসতো, মানে ওই তখন। আর ওর যেমন হয় আর কি, সব সময় তো আর মা বাবা থেকে দূরে থাকে না। ওর বাবা সেই সময় ছিল না, ওর বাবা সেই সময় দিল্লি গিয়েছিল, ঠিক আছে। বেশ কিছু কাজে ও দিল্লি গিয়েছিল এবং ওর বেশ কিছুদিন পর ফেরার কথা। আর আমার যে এই যে ভয় লাগছে এই জিনিসগুলো কিন্তু আমি ওর সাথে শেয়ার করছি, আর ও ততদিন মজার সাথে ব্যাপারটা উড়িয়ে দিচ্ছে। দুদিন আগে থেকে আমরা যেই ফ্ল্যাটটাতে, যেই ঘরটাতে আমার বেডরুম ছিল, মাস্টার বেডরুম, সেটা ঠিক নিচের এই যে আমার ব্যালকনিটা, মাস্টার বেডরুমের ব্যালকনিটা ধরো, ঠিক তার নিচে কেয়ারটেকারের থাকার ওই যে ঘরটা, তার ছাদটা ছিল। এবং সেই ছাদটার ওপরে আমি একটা কালো বেড়ালকে টানা 2-3 দিন ধরে বসে থাকতে দেখছিলাম। প্রথম পাত্তা দিইনি, কিন্তু আমি যতদিন ওখানে ছিলাম ততদিনে তো প্রায় বছর ওখানেকের বেশি দেড়েক হয়ে গেছে, আমি কোনো দিন অমন বিড়ালকে দেখিনি। কালো মিশমিশি একটা বিড়াল। প্রথম দিন অত খেয়াল করিনি, দ্বিতীয় দিন দেখলাম বিড়ালটা অদ্ভুতভাবে, যদি একদম আই কন্ট্যাক্টে একটা বিড়াল, মানে ধরো কোনো বিড়াল নয়, কোনো মানুষও যদি একটা আই কন্ট্যাক্টে তাকিয়ে থাকে তোমার সাথে, তুমি তো বুঝতে পারবে। আর অদ্ভুতভাবে বিড়ালটার দৃষ্টিতে কিন্তু আমাকে ভয় দেখানো কিছু ছিল না। অনেক সময় আমরা শুনি কালো বিড়াল হয়তো অশুভ কিছু সংকেত বা এরকম কিছু। বিড়ালটার একটা অদ্ভুত দৃষ্টি আমি দেখেছিলাম। আমার কোথাও একটা মনে হয়েছিল বিড়ালটার চোখের দিকে তাকিয়ে, সেকেন্ড দিনের কথা বলছি, যে বিড়ালটার চোখের দিকে তাকিয়ে বিড়ালটা না বোধহয় আমাকে
কিছু একটা বলতে চাইছে, মানে বিড়ালটা বলতে চাইছে, মানে আমার এরকম মনে হচ্ছে। আমার কিন্তু বিড়ালটাকে দেখে ভয় করছে না, আমার মনে হচ্ছে বিড়ালটা কেন এসেছে আমার কাছে। এবং সেটা রাত্রি 11টা 11:30 বাজে তখন। এবার এই বিড়ালটাকে আমি দ্বিতীয় দিন যখন দেখেছি তখনও আমার কাছে অদ্ভুত লেগেছে। এবার এসে থার্ড ডেতে আমি ওরকম সেম বিড়ালটা আবার এসে বসেছে। আগেও বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করেছি ওই ঝুলঝাড়ের স্টিকটা দিয়ে, কিন্তু বিড়ালটাকে যতই আমি খোঁচা মেরে তাড়াতে যাই বিড়ালটা কিছুক্ষণ যায় আবার চলে আসে। তো তৃতীয় দিন না আমার অদ্ভুত লাগলো, আমি বললাম, থাক, ও যখন না আসবে যাবে ওর ব্যাপার, আমি আর ওকে তাড়ানোর চেষ্টাটাই করবো না। সে তারপর তোমার কি মনে আমি হয় যে ওই বাড়িটাতে যাওয়ার পর তুমি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছিলে, মেন্টালি খিটখিটে হয়ে যাচ্ছিলে? খিটখিটে না, ওই বাড়িতে যাওয়ার পর আমার যেটা পরিবর্তন ঘটছিল সেটা হচ্ছে আমি খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে হঠাৎ করে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, যেটা আমি কোনোদিন ছিলাম না। আমার পুজো আচ্ছা সব কিছু চলে গেছিল, কিচ্ছু ছিল না আর। হুম। এবং হাতে প্রচুর পয়সা আসতে শুরু করে, আমি মানে সে অর্থে বললে ধরাকে সরা জ্ঞান করছিলাম। মনে হচ্ছিল জীবনের সব কিছু আমি করতে পারি, যা খুশি তাই করতে পারি, বাড়িতে পার্টি টাটি, মানে প্রচুর কিছু, মানে সে অর্থে বাংলায় বললে যেটাকে তামসিক ব্যাপার স্যাপার বুঝতে যাকে পেরেছি, বলে, বুঝতে পেরেছি। সেটা প্রচুর হ্যাঁ, পরিমাণে এগুলো বেড়ে একটা সাইন গিয়েছিল। আর কি। হ্যাঁ, অথচ সেটা যে সাইন আমি কিন্তু তখন বুঝতে পারিনি, কারণ আমি অমন জীবনযাপনে কোনোদিনই অভ্যস্ত সেভাবে ছিলাম না। যখনই কোনো কিছু নেগেটিভ কোনো জায়গায় থাকে সেই সময় এই ধরনের তামসিক গুণাবলী মানুষের বেড়ে যায়। মানুষের অলস হওয়া, মানুষের প্রচুর পরিমাণে আনন্দ ফুর্তির মধ্যে মজে যাওয়া, নিজের কাজকর্ম বন্ধ করে দিয়ে। একদমই একদম আনন্দ তো করতেই হবে, আনন্দ করতে কাজ চলবে, কাজের সাথে সাথে আনন্দও চলবে, কিন্তু যখন কাজ বন্ধ হয়ে গিয়ে শুধু আনন্দ হবে তার মানে কিছু একটা সমস্যা হচ্ছে। সেটা সবসময় ভৌতিক সমস্যা নয়, সেটা টাকা পয়সা বাড়লেও মানুষের হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু তোমার ক্ষেত্রে ব্যাপারটা বাড়ির একটা অনেক বড়, বাড়িটা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, আমি একদম। যতদূর বুঝতে পারছি। আচ্ছা, তোমার কি বাড়ির দরজার সাথে বাথরুম কি একদম সামনাসামনি ছিল? না, দরজা আর বাথরুম কি একদম স্ট্রেট লাইনে ছিল? একদম একদম মানে Straight line? কাছাকাছি, একদমই মানে একদম মানে আমি ধরো মেন বলছি এই যে দরজা, হুম। আর দরজার একদম স্ট্রেট লাইনে বাথরুম। না, স্ট্রেট লাইনে বাথরুম ছিল না, কিন্তু মেইন দরজা স্ট্রেট লাইনে কি ছিল? মেন দরজা স্ট্রেট লাইনে আমার বেডরুমটা ছিল। তোমার বেডরুম ছিল, বেডরুমের কি স্ট্রেট লাইনে আবার হচ্ছে বাথরুম ছিল? একদম মানে এই মেইন দরজা যদি আমি খুলি, মেইন দরজা খুলে আমি যখনই ঢুকবো তোমার বেডরুমের দরজা দেখতে পাবো। হ্যাঁ। ওই দরজাটাও যদি খোলা থাকে তাহলে কি আমি বাথরুমের দরজা দেখতে পাবো? মেন বেডরুমের যদি তুমি ব্যালকনির দরজাটা খোলো তাহলে একদম স্ট্রেট বাথরুমটা দেখবে, ছোট বাথরুমটা। সেটা বলছি না আমি, আমি তোমায় বলছি যে মেইন দরজা বাড়ি, হ্যাঁ, সেটা তুমি শুধু আমাকে এইটুকুনি ইনফরমেশন দাও যে মেইন দরজাটা যেটা রয়েছে হুম। সেই দরজাটাকে আমি খুললাম, দরজা খুলেই হ্যাঁ, তোমার বাড়িতে ঢুকলাম, হ্যাঁ, সোজা আমি তোমার বেডরুমের দরজা দেখতে একদম পাবো। হ্যাঁ। ওই দরজাটা যদি খোলা থাকে তাহলে কি সোজা একদম যেখানে ধাক্কা খাবো, চোখ যেখানে কি ধাক্কা খাবে, না ওটা কি বাথরুমের না, দরজা? ওটা ওখানে কি ছিল? বাথরুমের দরজা ছিল না, ওখানে কি? ওখানে দোতলা বাড়ি ছিল, কিন্তু ঠিক তার নিচেই কিন্তু কেয়ারটেকারের বাথরুম ছিল। আহা, ওটা নয়। ওখানে কি ছিল? ঘরটা তো ওখানে গিয়ে একটা পুরো ফাঁকা জায়গা হয়ে যেতে না পারে না, না? ওখানে তারপরে দেয়াল ছিল একটা, আরেকটা ব্যালকনি, ব্যালকনি ছিল। হ্যাঁ। এবং সেখানেই হচ্ছে ওই কেয়ারটেকারের একটুখানি এক হাত মানে একটু নিচে ব্যালকনিটার নিচে কেয়ারটেকারের ঘর ছিল। কেয়ারটেকারের ঘর, যেখানে আমি বিড়ালটাকে দেখছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আর ওই ব্যালকনির যেখানে খাট ছিল একদম তার সোজাসুজি ছিল ছোট যে টয়লেটটা। বুঝতে পেরেছি। ঠিক আছে, মানে শুলে ডান হাতে টয়লেট। বুঝতে পেরেছি। ঠিক আছে, আর তো যখন আমি তৃতীয় দিন যখন বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করিনি, আমি একদমই ব্যাপারটা খুব কারণ কি করব, বারবার করে ওরকম ভাবে তাকাচ্ছে, বেশ অদ্ভুত লাগছে, ভয় পাচ্ছি না কিন্তু অদ্ভুত লাগছে। তো যাই হোক, এবার রাত্রিবেলাতে যেহেতু আমার বাড়িতে সেই সময় মেয়ের বাবা উপস্থিত ছিলেন না, তো তাড়াতাড়ি করে আমার বাচ্চাটিও ছোট, সে তখন অলরেডি তাকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি রান্নাঘরের লাইট টাইটগুলো বন্ধ করে মোটামুটি ওই 12টা 12:30 নাগাদ বেডরুমে চলে এসেছি। আর বেডরুমের লাইটটা জ্বালিয়ে রেখে হালকা একটু টিভি চালিয়েছি আর কি। তো তার কিছুক্ষণ পরে হঠাৎ আমার মনে হলো যে একটা আওয়াজ আমি পাচ্ছি, মানে টিভির ভলিউমটা খুব জোরে না, কিন্তু তারপরে মানে আওয়াজ পেতে পারি এরকম একটা আওয়াজ আমি পাচ্ছি, এবং সেটা ওই রান্নাঘর এবং বেডরুমের সংলগ্ন জায়গা থেকে পাচ্ছি। দুটোর মধ্যে অনেকটাই বেশ খানিকটা একটা হলঘরের ডিস্টেন্স, তাও বেশ জোরে জোরেই আওয়াজটা পাচ্ছি। আওয়াজটা কিসের তো আমি তখন বুঝতে পারছি না, তখন আমি ঝপ করে টিভিটা বন্ধ করে দিই। টিভিটা বন্ধ করে দেওয়ার পর আমি একটা মানে অদ্ভুত খস 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 আওয়াজ শুনতে পাই। তখন আমি তাড়াতাড়ি করে গিয়ে ওই হলঘরটা পেরিয়ে আমি তখন গিয়ে দেখি যে যথারীতি গার্বেজ ব্যাগটা আমার উল্টে পড়ে আছে, এবং
রান্নাঘরের যে মানে কিচেনের যে লাইটটা, সেটা আমি ঝপ করে তখন জ্বালিয়ে দেখছি ওই গার্বেজ ব্যাগটা পড়ে আছে। এবার তারপরে আমি দেখছি কোনো ছুঁচো ইঁদুর এসবের কোনো উপদ্রব হতে পারে কি, দেখলাম যে না, সবই তো বন্ধ, আর কোথা দিয়ে আসবে, আগেও তো দেখেছি এই জিনিসটা। ভাবলাম এত রাত্রিবেলা এগুলো খুব বিরক্তিকর, ওইভাবে নোংরা পড়ে আছে। এবার ঘটলো সেই একটা যে ভয়ানক একটা বিশ্রী ঘটনা, সেটা হচ্ছে একদম ওই আমার যে কিচেনের লাগোয়াই যে আমার বেডরুমটা ছিল, ওটা আমি কি করতাম, যেহেতু বাড়িতে তখন কেউ নেই আর এমনিতেও আমরা যেহেতু মাস্টার বেডরুমে শুতাম, সেই কারণে ওই দিকের ব্যালকনি এবং দরজাটা তো বন্ধ করে দিয়েছি আমি, এবং বেডরুমের দরজাটা খোলা রাখতাম না, কারণ যেহেতু ওইদিকে ব্যালকনি, বলা যায় না কোনো বদমাইশ চোর টোর ওইভাবে তো আসতেই পারে, সেই ভয়তে আমি ওই বেডরুমের দরজাটা বন্ধ করে রাখতাম, যেহেতু আমি আর আমার বাচ্চাই শুধুমাত্র বাড়িতে আছি। আমি মানে ওই রান্নাঘরটা পেরিয়ে চলে আসার মুহূর্তেই হঠাৎ আমি আমার ওই বেডরুমটা থেকে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পাই, বন্ধ করা বেডরুম থেকে। প্রথম কথা তো খসখসে একটা আওয়াজ শুরু হলো, এবং সে খসখসে আওয়াজটা বেসিক্যালি ওখান থেকেই মেনলি আসছে আর কি তখন, এবং বেশ জোরে জোরে। আমার মনে হচ্ছে যে ওই ঘরটার মধ্যে আমাদের পাবলিকেশন যেহেতু হাউস, সেই জন্য আমাদের প্রচুর কাগজ ছিল, প্রচুর কাগজ, ঠিক আছে, বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট এটা ওটা, প্রচুর কাগজ, এবং ওখানে একটা কম্পিউটার সেট আপ ছিল, ডেস্কটপ, তো ওখানে প্রচুর কাগজ থাকার কথা। আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি কেউ যেন কাগজগুলোকে কুচি কুচি করে ছিঁড়ছে, কাগজ ছেঁড়ার আওয়াজ পাচ্ছি, মানে আওয়াজটা সেরকমই পাচ্ছি, কাগজ মনে যেন কেউ যেন কোনো কিছু কুচি করে দিচ্ছে, মানে আওয়াজ করলে কুচি কুচি করলে সেরকম একটা কিরকম আওয়াজ শোনা যায় না, সেই রকম। তারপরে আমি ওই যে একটা দুম করে যে একটা বিশ্রী আওয়াজ পেয়েছিলাম, সেই আওয়াজটাই কেন পেয়েছিলাম সেটা আমি তখনও পর্যন্ত বুঝতে পারছি না, কিন্তু ওই আওয়াজটা পাচ্ছি ভেতর থেকে। কিন্তু ওই যে একটা ছোট, আমার আর দরজাটার মাঝে একটা ছোট জাস্ট ওই খিলটা খুলে ঢুকতে হবে, সেই খিলটাই আমি খুলতে পারছি না, ভয়ে হাতটা ফ্রিজ হয়ে গেছে। আর ওই বেডরুমে আমার বাচ্চাটা ঘুমোচ্ছে, কিন্তু ভাবছো যে খুলবো কি খুলবো না, মানে দেখলে কি দেখবো, এবার এইরকম ভাবছি। অলরেডি তোমার ওই বাড়িটার প্রতি একটা ভয় ছিল আগেই। তারপরে আমি ঘরের মধ্যে থেকে একটা অদ্ভুত, আজও আমার কানে বাজে, অদ্ভুত একটা খিক খিক করে হাসি শুনতে পাই, হয় না মানে খিক 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 করে একটা লোক, মানে কোনো যদি এরকম হাসে কেউ, কিরকম লাগবে, রাত্রি 1:30-2টো তখন বাজে। আর ওই খিকখিক হাসিটার সঙ্গে আমি যদি কোনো হাড় চিবলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম একটা কোড়মোড়ে আওয়াজ পাচ্ছি ঘরের ভেতর থেকে। এইবার বুঝতে পেরেছি ওটা কোনো চোর ছাঁচড়ের কাজ তো হবে না। আমি তখন ভাবছি কি করে আমি বাচ্চাটাকে নিয়ে আমি দরজাটা দিয়ে বেরোবো, আমাকে তো ঘরটা থেকে পালিয়ে যেতে হবে। এই ঘরটার এমন কিছু আছে যেটাতে আমি কিছুতেই আমি ভেতরে ঢুকতে পারছি না, ওখান থেকে কোথাও যেতে পারছি। আমার মনে হচ্ছে যে যদি, কারণ আমি এটুকু তো জানি যে যদি কোনো এন্টিটি থাকে তারা তো কোনো দরজার ব্যারিয়ার বা এরকম কিছু মানবে না। তারপর কি হলো? তারপরে আমি বেশ কিছুক্ষণ ওখানটাতে দাঁড়িয়ে থাকলাম, ভয়ে মানে কাঁপতে কাঁপতে আমি ওখান থেকে নড়াচড়া করতে পারছি না, আমার শরীরটা ফ্রিজ হয়ে গেছে। এই প্রথম আমার গলা দিয়ে বাবা বিশ্বনাথের নাম বেরোয়, জয় বাবা বিশ্বনাথ, ওই কথা বলে আমি তাড়াতাড়ি করে ওই হলঘরটা পেরিয়ে চলে আসি, এবং আমি জব করতে করতে আসি, প্রথম 2 বছরের মাথায় ওই জব আমার মাথায় মুখে প্রথম বেরিয়েছে। বেরিয়ে আমি লাইটগুলো প্রথমে জ্বালিয়ে দিই, হলঘরের লাইট ইত্যাদি। বেরিয়ে এসে আমি তখন দরজা পেরিয়ে বেরোইনি, কারণ অত রাত্রে দরজা পেরিয়ে বাচ্চাটাকে নিয়ে মেন রোড দিয়ে বেরিয়ে করবোটা কি। আমি তখন বেডরুমে এসে তখন আমি সারা রাত জেগে বসে থাকি। পরের দিন আমি যখন ওর বাবাকে জানাই, বিশ্বাস করে না, বলে যে বাড়িতে আমি ছিলাম না। এবং তারপরে যখন আমি ওই দরজাটা খুলি পরের দিন সকালে, আমি সেই সময় দেখতে পাই, অনেক সকালে মানে আলো ফুটতেই দরজাটা খুলেছিলাম, তখন দেখতে পাই দরজা খুলে ঘরের মধ্যে সত্যি প্রচুর কাগজ কুচিয়ে ছড়ানো আছে। এবং যে আওয়াজটা পেয়েছিলাম ওইখানে আমার মাইক্রোওভেনটাও ছিল, মাইক্রোওভেনের মাঝামাঝি একটা অ্যাশট্রে ছিল।
আমরা কেউ স্মোকিং না করলেও বন্ধু বান্ধবরা যারা আসতো তারা স্মোকিং করতো, তাদের জন্যই ওই শখের অ্যাস্ট্রেটা রেখেছিলাম। বেশ ভালো দেখতে, কাঁচের অ্যাস্ট্রে। সেই অ্যাস্ট্রেটা উপর থেকে পড়ে ভেঙে যায়, এবং কিভাবে পড়ে তারও কিন্তু কোনো ব্যাখ্যা নেই। কারণ যেটা মাঝখানে একটা মাইক্রোওভেনের, সেটা কি করে পড়বে, এবং ঘরটার মধ্যে যেন তাণ্ডব চলেছে, সব ওলট পালট হয়ে গেছে। এই ঘটনাটা আমি যখন বলি, স্বাভাবিকভাবেও বিশ্বাস করে না। তারপর যথারীতি ওই কাগজ কুচনো টুচনো ইত্যাদি ফেলে দিই। এর ঠিক একদিনের পর আমি আমার বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে দুপুরবেলায় ও ওই বেডরুমের মধ্যে বসে প্রচুর খেলনা পাতিয়ে বসেছে দুপুরবেলায়। তা এতটাই খেলনা পাতিয়ে বসেছে, বাচ্চারা যখন খেলে, তো আমি ওখানে আর নড়াচড়া জায়গা করতে পারছি না। আমি তখন বললাম কি, তুই এখানে খেলা কর, আমার খুব ক্লান্তও লাগছিল, তুই এখানে খেলা কর, আমি ওই বেডরুমে গিয়ে একটুখানি রেস্ট নিই। বললো আচ্ছা মাম্মা, বলে ও খেলা করতে লাগলো। আর ওকে আমি বেডরুমে টিভিতে কার্টুন চালিয়ে দিলাম, ও খেলছে। এবার আমি ওই বেডরুমটাতে গিয়েই আবার শুয়েছি। মানে মানুষের যখন কাল সময় আসে তখন মানুষের বোধহয় এরকমই হয়। তো আমি তখন ওই জায়গাতে গিয়ে শুয়েছি। এবার আমি যে ভাবে এটা দিয়েছি, মানে ব্যালকনির দিকে মাথাটা দিয়েছি, পাটা অন্যদিকে দিয়েছি। এইবার ফ্যানটা আমার উপরেই, মানে বিছানার উপরেই যেরকম ফ্যান থাকে সকলেরই, তাই কি আমি মোটামুটি একটা তন্দ্রার মধ্যে আছি, মানে মোটামুটি এ আছে। এবার এই করতে করতে কি সব ভুলভাল চিন্তা করতে করতে ঘুমিয়েই পড়েছি। এবার হঠাৎ করে আমি ঘুমের মধ্যেই টের পাচ্ছি যে আমার না নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমি নাকটা টানতে পারছি না কোনোভাবে। এবার আমি ভাবছি কি হলো, আমার কি ঠান্ডা লাগলো না কি, অনেক সময় হয় না ঘুমের মধ্যে এমন হয়। তো আমি নিঃশ্বাসটা নিতে পারছি না, তখন আমি হা করে নিঃশ্বাস নিচ্ছি। এবার যখন আমি হা করে নিঃশ্বাস নিচ্ছি, আর আমি না মানে নিঃশ্বাস যেহেতু নিতে পারছি না, হা করে নিঃশ্বাস নিতে মানুষ কতক্ষণ পারে, টানা তো পারে না, নাকে তো কিছু একটা ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। এবার আমার মনে হচ্ছে কি নাকে না কেউ একটা আমার দুটো মানে আঙুল বা এরকম কিছু ঢুকে গেলে যেরকম হয়। এবার আমি ভাবছি কি, ঘুমের মধ্যেই ভাবছি আমার মেয়ে বোধহয় এসে কিছু বদমাইশি করছে। এবার আমি না এইভাবে সরাতে চেষ্টা করছি যে চোখটা খুলছে না, কিন্তু সরাতে চেষ্টা করছি। সরাতে যেই মুহূর্তে চেষ্টা করছি, এবার তারপরে কি হচ্ছে, মানে আমার হঠাৎ করে না, মানে মনে হলো কি যে আমার চোখটা আমার হঠাৎ করে খুলে গেছে। মানে হয় না বিরক্ত হতে হতে ঘুমের মধ্যেই ওরকম ফিল হচ্ছে, বিরক্ত হয়ে হট করে চোখটা খুলে গেছে। যেই চোখটা খুলে গেছে তখন দেখতে পাই কোনো ফিমেল নয়, ছেলেদের পায়ের দুটো আঙুল আমার নাকে এরকম ভাবে টাচ করছে। কি বলছো? হ্যাঁ, আমার সত্যি এখনো গুজবাম্প হচ্ছে আমার আমারও সাথে। same। হ্যাঁ, ফিমেল নয়, মেল। সেই পায়ের আঙুল দুটো আমার এখনো মনে আছে, মানে আঙুল না, মানে পায়ের অংশটা। ওপর দিকে তাকানোর আর আমার সাহস হয়নি। আমার তখনই আমার মানে আনকনশিয়াস মাইন্ড হলো বলে দিয়েছে যে ওপর দিকে তুমি তাকিও না, দেখলে এবার জন্য যদি দেখো তুমি হার্ট ফেল করে মারা যাবে। তো আমি তাকাইনি। আমি তখন কোনো রকমে মানে বিছানা থেকে উঠিনি, হয় না মানে সেরকম গড়াগড়ি দিয়ে নামে বিছানা থেকে, আমি গড়াগড়ি দিয়ে বিছানা থেকে নেমে গেছি। নেমে গিয়ে আমি আমার মেয়ের কাছে চলে গেছি। আমি বেডরুমে গিয়ে আমি মানে সেই যে ভয় পাওয়া, সেই ভয়ের অনুভূতি, এই যে কি কি আমি দেখলাম, এটাকে একদম বলে রক্ত ঠান্ডা করে মানে আমি মানে গড। হ্যাঁ, তারপরে আমি মানে তাড়াতাড়ি করে আমি তখন কাকে ফোন করব না কাকে কি বলবো আমি বুঝতে পারছিলাম না। এবং সেই ঘটনা হওয়ার আমি এই ঘটনাটাও মেয়ের বাবাকে জানাই, এবং সে বলে যে দূর এইসব, তুমি এইসব মানে ভূতের এই সমস্ত এক্সপিরিয়েন্স করে করে তোমার নিজের মাথাটাই গেছে। এবার আমি কাকে বোঝাবো, কাকে বিশ্বাস করাবো? বাড়িটা ছেড়ে দিলে? না, বাড়ি ছাড়বো কি, বাড়িটা তখন আমাদের ছাড়ার, আমরা তো জানি আমরা নতুন বাড়িতে চলে যাবো, আমরা তো তখন নতুন বাড়ির কথা ভাবছি। ওখানকার যে বাড়িওয়ালা, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাই কিন্তু শেষ। আমার সাথে কিন্তু ওই বাড়িতে আর কোনো ঘটনা হয়নি এই ঘটনার পর। কত মাস ছিলে? তারপরে যে 3-4 মাস ছিলাম, সেই 3-4 মাস আমাদের বাড়িতে আমার ফ্যামিলির সাথে ঝড় বয়ে যায়। এই যে ঘটনাটা দেখলাম, তারপরেই বাড়িওয়ালা আমাদেরকে নোটিশ দিল যে তোমাদের 6 মাসের মধ্যে চলে যেতে হবে। আচ্ছা। আমরা জানতাম বাড়িটা হয়ে যাবে, আমরা এর মধ্যে চলে যাব। এই ঘটনা হওয়ার 1 সপ্তাহের মাথায় খবর পেলাম আমাদের পুরো 50 লক্ষ টাকা চিটিং হয়ে গেছে। কোনো বাড়ি ফাড়ি কিচ্ছু নেই, পুরো চিট করে নিয়েছে আমাদেরকে। কি বলছো? হ্যাঁ, আমাদের এতদিনের রোজগারের 50 লক্ষ টাকা, মানে রাজার থেকে ভিখিরি হয়ে গেলাম, পুরো রাস্তায় এসে দাঁড়ালাম।
আর ওই বাড়িটাও ছেড়ে দিতে হলো। আবার ওই বাড়িটাও ছেড়ে দিতে হবে। তখন মানে ফকির হয়ে গেছি তো, একটাও পয়সা নেই পকেটে। যেখানে বাড়ি ভাড়া নিতে যাই কেউ বাড়ি ভাড়া দিতে চায় না অদ্ভুতভাবে। কলকাতা চষে ফেললাম অনেক কষ্ট করে। নাগের বাজারে আবার একটি ভাড়ার ফ্ল্যাটে এসে উঠলাম। এটা না, এটা তো আমার কেনা, ওটা মানে এখন যেখানে থাকি সেটা কেনা। আরেকটা রেন্টেড ফ্ল্যাট অনেক কষ্ট করে জোগাড় করলাম, অনেক কষ্ট করে এক দাদার মাধ্যমে জোগাড় করলাম। এবং যখন সেই ফ্ল্যাটে এসে উঠলাম তখন আমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। তখন আমাদের পরের মাসটা কি করে চলবে সেটাও জানি না। মানে এই রকম অবস্থা হয়। এখানে ছোট দুটো কথা বলবো। বাড়ির যিনি মালিক ছিলেন একজন বৃদ্ধ ভদ্রলোক, আমার এখনো মনে পড়ে। সেই বৃদ্ধ ভদ্রলোক আমাকে প্রায় দিন এসে জিজ্ঞেস করতেন, আচ্ছা তুমি যে বাড়িতে যে, আচ্ছা কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তুমি বাড়িতে পুজো টুজো করো না? পুজো করতে পারো তো বাড়িতে। ওনার একটু সন্দেহ ছিল এবং উনি জানতেন কি, উনি জেনে শুনে ভাড়া দিয়েছিলেন। বদমাইশ লোক। বদমাইশ লোক। এবং লোকটি কি অদ্ভুত, মানে আমাদেরকে জাস্ট লিটারেলি উনি ঘাড় ধরে বার করে দিলেন। কিন্তু কেন? তো ওখানে নাকি উনি নিজেই থাকবেন। পরবর্তীকালে খবর পেয়েছিলাম উনি নিজেও মারা গেছেন। উনি কেন মারা গেছেন, কিভাবে গেছেন তা জানি না। ওই উপরটাতেই ও এবার উনি থাকবেন বলেছিলেন, এবার উনি থেকেছিলেন কি না কি। আচ্ছা, বাকি বৃত্তান্ত আমি জেনেছি। ওখানকার যারা বাসিন্দা ছিল, মানে ওখানে যারা ফ্ল্যাটের যারা লোকজন, আমি তখন এখন মানে পরবর্তীকালে চলে আসার পর যখন আমার মাথা একটু ঠান্ডা হয়, যখন আমার মাথার থেকে সব ভূত বার হয়ে যায়, তখন আমি খেয়াল করতে পারি ওই ফ্ল্যাটের এতগুলো লোক ছিল। একটা একটা 5তলা ফ্ল্যাট, 4তলা কি 5তলা ফ্ল্যাট ছিল। তো কোনো বাসিন্দা কিন্তু আমাদের সাথে সেভাবে কথা বলতো না। এবং আমার ঘরে আসতেও না কেউ, কারোর সাথে কোনো নেইবারহুডের সাথে কোনো সম্পর্ক ছিল না। শুধু আমার উল্টো দিকের ঘরে যে ভদ্রমহিলা থাকতেন, তিনি আমার ঘরে একদিন, আমি অনেক পিড়াপিড়ি করলাম, উনি আমার ঘরে এলেনই না। বললো না না তুমি পারলে আমার ঘরে এসো, উনি এলেন না। নেইবারহুডের সাথে একটা সম্পর্ক তো তৈরি হয়, আমার সম্পর্ক তৈরি হয়ইনি, চেষ্টাও করিনি আমি নিজে থেকে কোনো। এবং ওই বাড়ি থেকে চলে আসার পর 3-4 মাসের মাথায় যখন আমার মেয়ের বার্থডে হয়, আমরা ওই বাড়ি ছাড়ি হচ্ছে ওই এপ্রিল মে নাগাদ বাড়ি ছাড়ি। আমাদের ওই টাকার লসটা এপ্রিলে না মার্চে হয়। এবং তারপরে 2 মাস কোনো রকমে হাতে পায়ে ধরে থাকতে চেয়েছিলাম ভদ্রলোকের কাছে, যিনি ল্যান্ডলর্ড, তার কাছে। তিনি দয়া দাক্ষিণ্য করেছিলেন, ছিলাম। তারপরে যখন আমি নাগের বাজারে রেন্টেড ফ্ল্যাটটায় যখন আসি, আমি যে ফ্ল্যাটটায় প্রথম আসি নাগের বাজারে, সেই ফ্ল্যাটে আসার 6 মাসের মাথায় যখন আমার মেয়ের বার্থডে হয়, সেই সময় সেই বন্ধু দম্পতি নিমন্ত্রণ খেতে যায়। সেই সময় একটা কথা বলেছিল সেই বন্ধু দম্পতির একজন, মানে যিনি ওয়াইফ, তিনি বলেছিলেন, বাবা তোমার সাহস আছে তো, তুমি ভূতের বাড়িতে 2 বছর টিকে গেলে। তো তোর আগে বললি না কেন? আমি তখন বললাম যে মানে, তখন হাজবেন্ড এসে বলছে না না কোনো কিছু না, ও তো তোমাকে এমনি ভয় দেখাচ্ছে, এবং কথাটা ঢোক গিলে নিল। তারপরে তারও কিছুদিন বাদে ওখানকার একজন দিদি, তিনি যে প্রফেশনে ছিলেন, তো উনি ওখানে ওনার দোকানে আমি যেতাম মাঝে মাঝে, তো উনি আমাকে একদিন রাস্তায় দেখা হতে বললেন, তুমি ঠিক আছো তো, তুমি সুস্থ আছো তো? আমি বললাম এখনো পর্যন্ত তো আছি, কিন্তু এরকম হয়েছে আমার সাথে। তখন ওনার থেকে জানতে পারলাম যে ওই ফ্ল্যাটটা হচ্ছে একদম ভুতুড়ে হন্টেড ফ্ল্যাট। ওই ফ্ল্যাটে যে ঘটনাটা ঘটেছিল, একটি দম্পতি থাকতো, তারা ঋণের ভারে জর্জরিত হয়ে হাজব্যান্ড সুইসাইড করেছিল, সেটা আমার বেডরুমে। এবং পরবর্তীকালে যে বাথরুম, যেটা আমার ছোট যে বাথরুমটা ইউজ হতো, সেই ছোট বাথরুমটাতে ওই ওয়াইফ বিষ খেয়ে আত্মহত্যা করে। মানে গল্পটা, মানে ঘটনাটা অ্যাকচুয়ালি এরকম জায়গাতেই মানে রিলেট করতে আশা করি পারছেন আপনারা। ওখানে ঋণের দায়ে জর্জরিত হয়ে একজন সুইসাইড করে, এবং এক্ষেত্রেও গোপাদিদের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক রকমের ফিনান্সিয়াল লস হয়, এবং ওনাদের কিন্তু মারাত্মক ইনকামও প্রথমে হয়। এবং আমাদেরও সুইসাইড করার মতোই অবস্থা হয়ে গিয়েছিল। নেহাতি আমাদের মনের জোরে আমরা সুইসাইড করিনি। এবং ওই বাড়ি থেকে আসার পরে আমি শয্যাশায়ী হয়ে পড়ি, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি, আমি মৃত্যুর দোরগোড়ায় চলে গিয়েছিলাম।
50 লক্ষ টাকা যদি এরকমভাবে আপনার লস যায় তাহলে আশা করছি আপনি বুঝতেই পারছেন যে কি হতে পারে। যাই হোক, একটি অসাধারণ ঘটনা আজকে আমরা শুনলাম গোপাদির কাছে। বিশেষ করে এই ঘটনাটির লাস্টের দিকগুলো খুবই বোন চিলিং এবং বড় ভয়ানক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এবং সেটা হচ্ছে, আমাদের প্রেত কথায় যারা এসে ঘটনা বলেন তারা কিন্তু প্রত্যেকেই খুব সাধারণ মানুষ এবং তারা তাদের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদের সঙ্গে শেয়ার করেন। এবং এই কারণেই কিন্তু প্রেত কথা লাইভ পডকাস্ট এই সেগমেন্টটাকে চালু করা হয়েছে। এবং আমার গলায় যখন আপনারা ঘটনা শোনেন তখন খুব স্বাভাবিকভাবে আপনাদের সেই ঘটনা শুনে মনে হয় যে খুব গুছিয়ে বলা, খুব সুন্দর করে বলা, বিকজ এটা আমার প্রফেশন, এটা আমার কাজ। আমি এটা হয়তো একটু বেশি শিখেছি বা বেশি হয়তো প্র্যাকটিস করেছি, যার জন্য আপনাদের আমার গলায় শুনতে এগুলো ভালো লাগে। কিন্তু তার মানে কখনোই এটা লিখবেন না যে যিনি বলছেন তিনি বলতে পারছেন না, তিনি এই বলেছেন ওইভাবে বলেছেন। তিনি খুব সাধারণ মানুষ আপনার মতোই। আপনাকে যদি আমি এক্ষুনি এই চেয়ারটাতে বসিয়ে দিই, আপনিও কিন্তু এখানে বসে ঘটনা বলতে ভয় পেয়ে যাবেন হয়তো একটুখানি। তার কারণ যখন আপনার চারপাশে এত লাইট থাকবে, আপনার সামনে এরকম একটা মাইক থাকবে যেটার সামনে আপনি একদমই অভ্যস্ত নন, সেটার সামনে যখন বসে আপনি ঘটনা বলবেন, তখন আপনি কিন্তু একজন প্রফেশনালের মতো ঘটনা বলতে পারবেন না। আর এটাই আমাদের প্রেত কথা পডকাস্টের ফ্লেভার। এবং এই ফ্লেভারটাকে কিন্তু আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করব এই পডকাস্টে, যাতে খুব সাধারণ ঘটনা আপনারা শুনতে পারেন খুব সাধারণ মানুষদের থেকে, যারা হয়তো স্টোরি টেলার নন, কেউই প্রফেশনাল। তো আশা করছি আজকের এই এপিসোড আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের স্টুডিওতে এসে আপনিও ঘটনা বলতে পারেন, এত ভয় পাওয়ারও কিছু নেই, ওরকম ভয়েরও কিছু নেই। আমরা চাই খুব সাধারণভাবেই আপনি ঘটনাটিকে বলুন। আমরা কদিন বাদে ভাবছি যে এখানে একটু মুড়ির একটা রাখবো, ঠোঙা রাখবো। ঠিক আছে, মুড়ির ঠোঙা রাখবো, দুজনেই যেমন ছোটোবেলায় আমরা তো মুড়ি খেতে খেতে ভূতের গল্প শুনতাম, এরকম ভাবছি এবার মুড়ির ঠোঙা থাকবে। এটা আমাদের একটা থিম বানিয়ে দেবো, মুড়ির ঠোঙাতে মুড়ি খেতে খেতে ভূতের ঘটনা বলবো। তো এরকম একটা সুন্দর আড্ডার সেশন কিন্তু আমাদের এই স্টুডিওতে হতে পারে। আপনি আপনার ঘটনা পাঠান আমাদেরকে প্রেতকথা@gmail.com অথবা voiceofgaurav@gmail.com এবং অবশ্যই আপনি লিখে দিন যে আপনি স্টুডিওতে আসতে চান এবং আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দিন। তাহলে আমাদের টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং আপনার ঘটনা আমরা কিন্তু ডিরেক্ট স্টুডিওতে আপনাকে এনে আপনার মুখ থেকে শুনবো এবং সকলকে শোনাবো। আশা করছি আজকের এপিসোড অনেক ভালো লেগেছে। গোপাদিকে আরেকবার ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আবারও আমন্ত্রণ রইল গোপাদিকে আমাদের স্টুডিওতে আবার আসার জন্য। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে ক্যামেরার পেছনে রয়েছে উল্টো দিকে কৌশিক। আমাদের প্রেত কথার টিম দেখতে দেখতে বড় হচ্ছে, আরও অনেক নতুন নতুন কাজ করছি আমরা। তো প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং মাঝে মাঝেই গৌরব তবদার ব্লগ চ্যানেলে এরকম পডকাস্ট আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।